কালকে ছিলেন শিক্ষামন্ত্রী, আজকে তিনি জেলে। যোগ্যরাও সব বসলো পথে, তাদের চাকরি গেলে। পশ্চিমবঙ্গের সরকারি চাকরি মানেই ঘরের ছেলে সরকারি অফিসার, একটা সম্মান, একটা স্থায়িত্ব। কিন্তু সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ে এক ধাক্কায় বাতিল হয়ে গেল 25,752 জনের চাকরি। আর তার ফলে 25,000 পরিবারের জীবন আজ প্রশ্নচিহ্নের মুখে। কারো বাড়িতে ছোট ছেলে, কারো বৃদ্ধ বাবা মা, কি করে সংসার চালাবেন তারা? বলার কি বাকি আছে আর আমাদের? কোনো অন্যায় করলাম না, 6 বছর চাকরি করার পরে আজকে এই পরিস্থিতি, আমরা কোথায় যাবো এখন? পশ্চিমবঙ্গের প্রতিটি মেধাবী ছাত্রছাত্রী একটা সরকারি চাকরির জন্য স্বপ্ন দেখে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী টেট, এসএসসি এর মতো পরীক্ষার জন্য রোজ কঠিন পরিশ্রম করে। কিন্তু যেদিন তাদের এই স্বপ্নের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, সেদিন সেটা শুধু একটি কেলেঙ্কারি নয়, একটা প্রজন্মের সঙ্গে প্রতারণা। আর ভবিষ্যতের ইতিহাসের জন্য পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার এক কালো অধ্যায়। তবে এই প্রতারণার শিকার কিন্তু আজকের নয়, এর শুরু অনেক আগে। 1990 থেকে 2025 সরকার বদলে গেলেও চাকরি কেলেঙ্কারির ইতিহাসটা কিন্তু বদলায়নি, বরং দিন দিন তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই চাকরি দুর্নীতির ভিত ঠিক কতটা গভীরে এবং কেনই বা 26,000 শিক্ষকের পুরো প্যানেল বাতিল করলো সুপ্রিম কোর্ট, বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। হাইকোর্টের রায় বহাল, 2016 পুরো প্যানেল বাতিল সুপ্রিম কোর্টে। চাকরি গেল 25,752 জনের, চাকরি থাকলো ক্যান্সার আক্রান্ত সমাজ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে থাকবে সিপিএম এর আমলে ঘটে যাওয়া শিক্ষা দুর্নীতি এবং পরবর্তী অংশে বর্তমান সরকারের শিক্ষা দুর্নীতির কথা। পশ্চিমবঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষা দুর্নীতি শুরু হয় সিপিএম এর হাত ধরে। মুখ্যমন্ত্রী পদে তখন জ্যোতি বসু এবং পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য। তাদের আমলে নিয়োগ প্রক্রিয়াগুলি অনেক সময় হতো পার্টির সুপারিশে। প্রাইমারি স্কুল হায়ারিং হোক বা প্যারা টিচার নিয়োগ, সবকিছুর মধ্যেই ছিল পার্টি রিকমেন্ডেশন বেসড সিস্টেম। তবে সে সময় মিডিয়া এত প্রভাবশালী না থাকায় দুর্নীতিগুলি চাপা থাকতো অথবা সিস্টেমের অংশ বলেই মেনে নেওয়া হতো। কিন্তু পরবর্তীকালে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সংক্ষেপে ক্যাগ, রিপোর্ট প্রকাশ করলে সেখানে দেখা যায় 2009-10 শিক্ষক নিয়োগেও চরম দুর্নীতি হয়েছিল। ক্যাগের দেওয়া রিপোর্ট অনুযায়ী সেই সময় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 4,06,187 জন। এর মধ্যে নাম্বার গরমিল পাওয়া যায় 46,647 জনের, যাদের মধ্যে 32,970 জনের নাম্বার বাড়ানো হয়েছিল এবং 13,677 জনের নাম্বার কমানো হয়েছিল। তবে এর আগে 1996 সালে অবিভক্ত মেদিনীপুরের 2200 জন প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। কোর্টের বক্তব্য ছিল এই নিয়োগ সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা হয়েছে। পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও সুপ্রিম কোর্টে এই রায় বহাল থাকে। 2011 সালে বাংলার রাজনীতিতে বিরাট পরিবর্তন আসে। 34 বছরের সিপিএম শাসন শেষ হয় এবং মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তখন বাংলার মানুষ ভেবেছিল এবার হয়তো রাজনীতিতে স্বচ্ছতা আসবে, কিন্তু কিছুদিন পরেই বাস্তব চিত্র সামনে আসতে শুরু করে। দুর্নীতি আরও সংগঠিত এবং প্রাতিষ্ঠানিক রূপ নেয়। শিক্ষা, স্বাস্থ্য, রেশন সবকিছুর মধ্যেই দুর্নীতি মিশতে শুরু করে। সামনে আসতে থাকে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতার নাম, যাদের মধ্যে কেউ কেউ এখন বিজেপিরও নেতা। এবং এই দুর্নীতি দায়ে 2016 সালের প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। তবে শুরুটা হয়েছিল আরও 2 বছর আগে। 2014 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন 24,640টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করে। এরপর 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে 25,753 জনকে নিয়োগপত্র দেওয়া হয়। অর্থাৎ শূন্য পদের থেকেও 1,113 জন অতিরিক্ত প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর এখান থেকেই নিয়োগে অস্বচ্ছতার আভাস লক্ষ্য করা যায়। এদিকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলেও সরকারি ওয়েবসাইটে কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি, বরং তার বদলে প্রত্যেক পরীক্ষার্থীকে আলাদা আলাদাভাবে তাদের ব্যক্তিগত স্কোর বলে দেওয়া হয়। মেরিট লিস্ট প্রকাশিত না হওয়ায় বেশ কিছু পরীক্ষার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং কিছু পরীক্ষার্থী অভিযোগ করে 15 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। আবার কেউ কেউ অভিযোগ করেন যে তাদের থেকে কম নাম্বার পেয়েও তারা চাকরি পেয়ে গেছে। এই সব কিছুর অভিযোগের ভিত্তিতে 2019 সালের 28 মার্চ কলকাতা হাইকোর্ট এসএসসিকে তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ মেরিট লিস্ট প্রকাশের নির্দেশ দেয়। কিন্তু কোর্টের নির্দেশের পরেও এসএসসি মেরিট লিস্ট প্রকাশ করেনি। এরপর সারা ভারত কোভিডে আক্রান্ত হয়ে পড়লে সবকিছু সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। The Indian government is going all out in its efforts to contain the coronavirus outbreak. Prime Minister Modi addressed India a few minutes back. He has announced a 21-day national lockdown. It is unprecedented, a 21-day, 3-week-long national lockdown starting midnight tonight. Every state, every district, every village will be locked down. পরিস্থিতি স্বাভাবিক হলে কোর্টের চাপে 2021 সালে এসএসসি তাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে। মেরিট লিস্ট প্রকাশ হলে একের পর এক গরমিল সামনে আসতে শুরু করে। সেখানে দেখা যায় যোগ্য নাম্বার না পেয়েও চাকরিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। হাইকোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে। 43 মাস স্কুলে চাকরি করাকালীন যে বেতন পেয়েছেন তিনি, তার সমস্ত অর্থ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে শুধু এই একটা ঘটনা না, এরকম একাধিক ঘটনা সামনে আসতে থাকলে 2021 সালের নভেম্বরে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
গ্রুপ ডি নিয়োগে দুর্নীতিতে কয়েকদিন আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার নবম ও দশম শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তুলে দিলেন বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয়। নতুন এফআইআর দায়ের করে তদন্ত করবে সিবিআই। গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলার পর এবার স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি-তে দুর্নীতির অভিযোগে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া এই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ সরকার ডিভিশন বেঞ্চে আবেদন করে, কিন্তু ডিভিশন বেঞ্চেও এই রায় বহাল থাকে। এই মুহূর্তে যে আপডেট দেব আপনাদের, সিবিআই তদন্তের শিলমোহর ডিভিশন বেঞ্চেরও নবম দশম শিক্ষক নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। সিবিআই 2022 সাল থেকে তাদের তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্থানে অভিযান চালায়। এরপর আর্থিক তছরুপের অভিযোগ খতিয়ে দেখতে এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকেও যুক্ত করা হয়। 23 জুলাই 2022 ইডি বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে একাধিক জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী। প্রায় 27 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। ওই একই দিনে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখার্জির দক্ষিণ কলকাতার বাড়িতেও ইডি অভিযান চালায় এবং সেখান থেকে নগদ 21 কোটি টাকা, যথাক্রমে 50 লক্ষ এবং 70 লক্ষ টাকার গহনা উদ্ধার হলে অর্পিতাকে তাৎক্ষণিকভাবে ইডি হেফাজতে নেয়। তবে অর্পিতা গণমাধ্যমের সামনে দাবি করে যে পার্থ চ্যাটার্জি টাকা রাখার জন্য তার ওই বাড়ি ব্যবহার করেছিলেন এবং তিনি এটি সম্পর্কে কিছুই জানেন না। এর পরের দিন ইডি উত্তর কলকাতার বেলঘরে অবস্থিত অর্পিতার আরেকটি ফ্ল্যাটে অভিযান চালায়, যেখানে তারা 6 কেজি সোনাসহ মোট 28 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করে। অ্যারেস্ট, অর্পিতাও গ্রেফতার হলেন। অর্পিতার আটক নয়, অর্পিতাও গ্রেফতার। গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তের অন্যতম বড় খবর, গ্রেফতার করা হলো অর্পিতা মুখোপাধ্যায়কে, যার বাড়ি থেকে গতকাল টাকার পাহাড় আবিষ্কার করেছেন ইডি আধিকারিকরা। এখানে মজার ব্যাপার হলো এগুলো সবকিছুই ওপেন সিক্রেট ছিল। টিএমসিবির মুখপাত্র কুণাল ঘোষ এবিপি আনন্দ দেওয়া একটি সাক্ষাৎকারে জানায়, দলের কাছে 2021 সাল থেকে এই খবর ছিল যে পার্থ চ্যাটার্জি এজেন্টের মাধ্যমে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করছে, কিন্তু তবুও দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমরা 2024-এ কথা বলছি, 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথের সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা, হ্যাঁ এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল, কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। এরপর 2022-এর 10 আগস্ট সিবিআই এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা এবং পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল সার্ভিস কমিশনের সচিব অশোক সাহাকে গ্রেফতার করে। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি দুই প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদের পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও গ্রেফতার করে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর ঠিক 4 দিন পরে 19 সেপ্টেম্বর 2022-এ সিবিআই সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করে, যিনি তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব পালন করছিলেন। এরপর ইডি 11 অক্টোবর 2022-এ পলাশীপাড়ার আরেক তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে, যিনি পশ্চিমবঙ্গ এসএসসি কমিটির তৎকালীন চেয়ারম্যান ছিলেন। এছাড়াও আরও কিছু হেভিওয়েট নেতা এবং বেশ কিছু এজেন্টকে অ্যারেস্ট করা হয়, যারা সরাসরি চাকরি প্রার্থীদের থেকে টাকা তুলত। এদের মধ্যে অন্যতম ছিল চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জন। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস একটা ফেসবুক ভিডিওতে প্রথম তার নাম প্রকাশ করেছিলেন। এরপর বেশ কিছুদিন শুনানির পর ইডি 2024-এর 18 এপ্রিল 1700 পাতার নথিসহ 300 পাতার মূল চার্জশিট আদালতে পেশ করে। ইডির দেওয়া চার্জশিটে অভিযুক্তের সংখ্যা ছিল 100 জনেরও বেশি। এরপর সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা ডিভিশন বেঞ্চে যায়। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2024 সালের 22 এপ্রিল 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। দফায় দফায় মামলা করেন চাকরিহারারাও। প্রাথমিক শুনানির পরে গত বছরের 7 মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। অবশেষে 10 ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ হয়
এবং গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেয়। 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে নির্দেশ ছিল হাইকোর্টের, সেই নির্দেশে কোনো রকম কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্টের নির্দেশই বহাল থাকলো, চাকরি থাকলো না 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। তবে চাকরি দুর্নীতির ঘটনা শুধু পশ্চিমবঙ্গের নয়। প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় বামফ্রন্ট জামানায় মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে 2010 এবং 2013 সালে 2 দফায় স্কুল শিক্ষায় 10,323 জনকে নিয়োগ করা হয়েছিল। কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে মামলা হয় ত্রিপুরা হাইকোর্টে। সেই সময় গোটা প্যানেল বাতিল করেছিল উচ্চ আদালত। পশ্চিমবঙ্গের মতো টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি পাওয়ার ঘটনা দেশের অনেক রাজ্যেই আছে। তার মধ্যে সারা ফেলে দেওয়া ঘটনা হলো হরিয়ানায়। সেখানে শিক্ষক দুর্নীতি মামলায় জেল হয় তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার। তার বিরুদ্ধে শিক্ষকদের থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে সব দুর্নীতি ছাপিয়ে গিয়েছিল মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি। সেখানেও টাকার বিনিময়ে চাকরি বিক্রির ঘটনা সামনে এসেছিল। তদন্তে দেখা যায় বিজেপির মন্ত্রী, নেতা, বিধায়ক, সাংসদ, আমলা, সরকার ঘনিষ্ঠ বিরোধী শিবিরের নেতা নেত্রী কেউই বাদ নেই। সেই তদন্ত এখনও চলছে। জেলে আছে শতাধিক অপরাধী। একটা সময় গোখলে বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। কিন্তু সময় বদলেছে। দুর্নীতির অভিধানে এখন পশ্চিমবঙ্গ এবং ভারত হাত ধরাধরি করে চলে। কিন্তু এই দুর্নীতির জন্য দায়ী কে? আপনার ভোটে জিতে আসা ঘুষখোর নেতা নাকি আপনি? উত্তরটা ভেবে দেখবেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।